আসসালামু আলাইকুম। আরো একটি পর্বে আপনাদেরকে স্বাগতম। আজকের বিষয় হচ্ছে এনসিপি কি রাজনীতি থেকে হারিয়ে যাবে? এই বিষয়টির উত্তর খুঁজতে হলে আমরা কেন এই প্রসঙ্গটি এনেছি সেই বিষয়টি বলা দরকার। বাংলাদেশের একটি স্বনামধন্য প্রতিষ্ঠান ঢাকা ইউনিভার্সিটি এবং অন্যটি হচ্ছে জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটি। এই ২ টা ইউনিভার্সিটিতে ছাত্র প্রতিনিধি নির্বাচনের আ যে পদ্ধতি আমরা দেখলাম, যে নির্বাচন আমরা দেখলাম, সেখানে দেখলাম যে এনসিপি তুলনামূলকভাবে ভালো ফলাফল করতে পারেনি। ভিপি, জিএস, এজিএস এই পদগুলিতে তারা নির্বাচিত হয়নি এবং তুলনামূলকভাবে কিছু আ শেষের সারির কিছু সম্পাদকীয় পোস্টে তারা স্থান পেয়েছে। আ এই নিয়ে এনসিপির শীর্ষ নেতৃবৃন্দ যথেষ্ট হতাশ বলে বিভিন্ন মহল থেকে আমরা জানতে পারতেছি এবং সারা বাংলাদেশে এই নিয়ে আলোচনা সমালোচনা হচ্ছে। তাহলে এই ছাত্র রাজনীতির মাধ্যমে উঠে আসা যেই দলটি অভ্যুত্থানে নেতৃত্ব দিয়েছে তারা কি আসলে বাংলাদেশের রাজনীতি থেকে হারিয়ে যাচ্ছে? আ এখন বিষয়টা হলো এরকম যে আসলে ঢাকা ইউনিভার্সিটির জাহাঙ্গীরনগরের ইউনিভার্সিটির যে আ বা মানে ছাত্রদের প্রতিনিধি নির্বাচন, এটা তো আসলে সারা দেশের জাতীয় নির্বাচন না। এইটার প্রভাব 100% সারা বাংলাদেশে পড়বে ব্যাপারটা এরকম না। আবার এই নির্বাচনের প্রভাব যে দেশে কিছুটা হলেও পড়বে না সেইরকমও না। কারণটা হচ্ছে এটা ছাত্রদেরই দল, ছাত্ররা প্রতিষ্ঠা করেছে। তুলনামূলকভাবে নতুনদের দল, গণ-অভ্যুত্থানে নেতৃত্ব দিয়েছে এই দলের কিছু মানুষ। তাহলে তাদের ফলাফল কেন এমন হলো বা তারা ভবিষ্যতে আসলে তারা কতটুকু করতে পারবে? এই নিয়ে বেশ রাজনৈতিক পাড়া বেশ আ এটা নিয়ে সোচ্চার মনে হচ্ছে। এখন বিষয়টা হলো আ যে আসলে এনসিপির এই ভরাডুবি বা এই ধরনের রেজাল্টের কারণ কি? দেখুন, আ এনসিপি মানেই কিন্তু বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন না। কারণ অথবা এই অভ্যুত্থানের পুরো শক্তিটা না। আ ১ বছর আগে যদি আমার YouTube চ্যানেলের ভিডিওগুলি আপনারা দেখে থাকেন, তাহলে এনসিপি রাজনীতিতে আসার পরে এনসিপির রাজনীতি করা কতটা কঠিন হতে পারে বা তাদের প্রতিপক্ষ কারা হবে, এই বিষয়ে অনেক বিশ্লেষণী ভিডিও আমার রয়েছে। আ তখন এরকম বলেছিলাম যে, দেখুন যেই ছাত্র জনতা যারা এই ফ্যাসিস্ট রেজিম সরানোর বিষয়ে কাজ করেছিলেন, তারা কিন্তু আ মানে সকলেই এই এনসিপিতে না। ছাত্র জনতা যারা এসেছিলেন তাদের মধ্যে আ একটা বড় অংশ ছিল বর্তমান বাংলাদেশের সবচেয়ে জনপ্রিয় দলগুলির একটি বিএনপি, ছিল জামায়াতে ইসলামীর নেতাকর্মীরা মানে শিবির সহ। তারপরে ছিল ঢাকা ইউনিভার্সিটিতে পড়া বা বিভিন্ন ইউনিভার্সিটিতে পড়া যে ছাত্রছাত্রীরা আছে, সেই সাধারণ ছাত্রছাত্রীরা, সেই ছাত্রছাত্রীদের পরিবার এবং সকল পেশাজীবীর মানুষই কিন্তু সেই আন্দোলনে চলে এসেছিল। এখন এনসিপি একটা দল গঠন করবে, সাথে, সাথে সকল মানুষ এনসিপিতে যোগ দিয়ে দিবে। ব্যাপারটা আসলে তো এরকম না। কারণ অনেক ধরনের, অনেক গ্রুপের, অনেক পলিটিক্যাল আ পার্টির মানুষগুলিই কিন্তু সেই অভ্যুত্থানে ছিল। তো এখন আমরা যদি আসি যে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সকল নেতৃবৃন্দই কি এখন এনসিপিতে আছে? বিষয়টা সেইরকমও না। কারণ আ অনেক ছাত্রছাত্রী যারা এই আন্দোলনে যোগ দিয়েছিল, এমনকি এই আন্দোলনটা যখন থেমে গিয়েছিল, তখন যারা নেতৃত্বে ছিল তারা কিন্তু প্রাইভেট ইউনিভার্সিটির স্টুডেন্ট। এবং আ সমন্বয়কদের মধ্য থেকে সারা বাংলাদেশে যারা এই আ অভ্যুত্থানকে সমন্বয় করেছেন, তাদের অনেকেই পরবর্তীতে কিন্তু এই এনসিপিতে আসে নাই। এখন এটার পিছনে কারণ কি? হতে পারে যে যারা আসে নাই হয়তো তাদের আসার ঐরকম ইচ্ছা ছিল না যে তারা কোনো পলিটিক্যাল পার্টি করবে। তারা গণ-অভ্যুত্থানের জন্যই গণ-অভ্যুত্থান করেছে। ফ্যাসিস্ট রেজিমকে সরানোর জন্যই অভ্যুত্থান করেছে, কোনো পার্টিতে আসার তাদের ইচ্ছে ছিল না। অথবা তাদেরকে যতটা মূল্যায়ন করা দরকার ছিল, ততটা মূল্যায়ন করা হয় নাই বা তাদের মধ্যে একটা বিভাজন তৈরি হয়ে গিয়েছে। দেখুন, কেউ উপদেষ্টা হয়েছেন ২-৩ জন মাহফুজ, সার্জিস আ মাহফুজ, তারপরে আপনার নাহিদ ইসলাম হলেন, তারপরে বা মানে আসিফ বা সজীব ভুঁইয়া উনি হলেন। তো এছাড়া আবার অনেকে কিন্তু এই সার্জিস, হাসনাত এদের অনেকেই কিন্তু আবার সেই সরকারে গেলেন না বা ওদের যাওয়া হয়নি। এছাড়া কিন্তু অনেক সমন্বয়ক যারা আসলে ক্ষমতার এই কাঠামোর মধ্যে আসে নাই,
আমরা মুষ্টিমেয় যাদেরকে দেখি তাদের সংখ্যা কিন্তু অপ্রতুল। মানে ওই আন্দোলনের নেতৃত্ব যারা দিয়েছেন তাদের মধ্য থেকে কিন্তু অনেক লোক এখানে নাই। তো এইটা একটা বিষয়। আর ওরা ভবিষ্যতে আসলে কি করতে পারবে এটার উপরে নির্ভর করে ওদের রাজনীতিটা আসলে কোন দিকে যাবে। দেখুন, তারা যেই অভ্যুত্থানটা করেছিল কিন্তু বৈষম্যের বিরুদ্ধে, দুর্নীতির বিরুদ্ধে, ফেসিস্ট রেজিমের বিরুদ্ধে কোটা দিয়ে শুরু করেছিল, পরবর্তীতে বিষয়টা রাজনীতি হয়ে গিয়েছে। এখন অন্য দলগুলির সাথে তাদের আসলে পার্থক্য কি? তারা আসলে নিজেদেরকে কিন্তু ডিস্টিংগুইশ করতে হবে। যেমন তারা কি ডানপন্থী দল, তারা কি বামপন্থী দল, নাকি ডান বামের মাঝামাঝি কোনো দল? তারা মধ্যপন্থী হিসেবে নিজেদেরকে বলার চেষ্টা করতেছে, কিন্তু তাদের ওই রকম, আমি আজকেও তাদের ওয়েবসাইটে গেলাম, তাদের দলীয় গঠনতন্ত্র বা তাদের যে রাজনৈতিক অবস্থান এটা আসলে কি মানে কোন দিকে, ডান বায়ের মাঝামাঝি, না ডানে না বায়ে, বা তাদের রাজনৈতিক আদর্শটা কি সেটা কিন্তু বোঝা যাচ্ছে না। এটা একটা বিষয়। পুরোপুরি বোঝা যাচ্ছে না, এটা একটা বিষয়। মানে তারা অন্য দল থেকে বা অন্য দলের আদর্শ থেকে নিজেদেরকে ওইরকম করে আলাদা করতে পারে নাই। দ্বিতীয় যেটা মনে হচ্ছে সেটা হচ্ছে যে অন্য দলগুলি যেই কাজটা করেছে সেই কাজটা তারা ভবিষ্যতে কন্টিনিউ করবে কিনা, মানে অন্য দলের যে অপকর্মগুলি, ফেসিস্ট সরকার যেই কাজগুলি করেছে সেই কাজগুলি তারা কন্টিনিউ করবে কিনা, তারা দুর্নীতি করবে কিনা, তারা স্বজনপ্রীতি করবে কিনা, তারা এই যে গুম খুনের রাজনীতিগুলি কন্টিনিউ করবে কিনা, এই কাজের মাধ্যমে, অর্থাৎ তারা কিন্তু এখন যদি বলে তারা তারা মানে ইন্টারেস্টিংলি তারা এই সরকারে, আবার তারা অনেক সময় সরকারের বিরোধিতা করে, তাদের কয়েকজন সরকারে ঠিক তারা সরকারে না বিরোধী দলে বা সরকারের বাইরে, এইটাও একটা আসলে ধোঁয়াশা তৈরি করে। তো তারা যদি অন্য দলগুলি, বিএনপি, আওয়ামী লীগ তো এখন নিষিদ্ধ, জাতীয় পার্টি, জামায়াতে ইসলামী, ওদের যে আদর্শ, তাদের আদর্শটা কি সেটা আলাদা করার বিষয় আছে। এবং অন্য দলগুলি যেই খারাপ কাজগুলি করেছে তারা এটা কন্টিনিউ করবে না, এই ধরনের প্রমাণও কিন্তু তাদেরকে রাখতে হবে। এখন ইতিমধ্যেই তাদের বিরুদ্ধে অনেক ধরনের অভিযোগই কিন্তু আসতেছে। তারা ছোট সামান্য মাত্র শুরু করলো, তাদের বিরুদ্ধেই যদি এত এত বেশি অভিযোগ আসে, তাহলে তারা যখন বড় হবে তাহলে অন্য দলগুলির সাথে তাদের পার্থক্য কতটুকু হবে, এই বিষয়গুলো ভাবনার আছে। অর্থাৎ তাদের আদর্শ যেরকম আলাদা হইতে হবে, তাদের কাজও সেরকম আলাদা হইতে হবে। তাহলেই মানুষ বুঝতে পারবে যে একটা নতুন দল এসেছে, নতুন অঙ্গীকার নিয়ে নতুন কিছু তারা বাংলাদেশের মানুষকে দিতে চাচ্ছে, তখন মানুষ তাদের উপরে আস্থা পাবে। তো এখন হারিয়ে যাবে কি হারিয়ে যাবে না সেটা নির্ভর করে তারা আসলে অন্যান্য দলগুলি থেকে আলাদা কিনা, এবং আলাদা কোনো সার্ভিস তারা আসলে প্রোভাইড করতে পারবে কিনা, এই বিষয়গুলির উপরেই নির্ভর করে এনসিপি আসলে কি সামনের দিকে এগিয়ে যাবে না এনসিপি হারিয়ে যাবে। বন্ধুরা, আমি যা বললাম সেটা আমার ব্যক্তিগত মতামত। আপনারা যদি অন্য কোনো মতামত পোষণ করে থাকেন তাহলে আমার ইউটিউব চ্যানেল থেকে ভিডিওটি দেখলে সেখানে দিতে পারেন মতামত, বা ফেসবুকে যদি আপনারা আমার এই ভিডিওটি দেখেন সেখানেও মতামত দিতে পারেন। আমি অ্যাডভোকেট মোহাম্মদ আলী হোসেন ছিলাম আপনাদের মাঝে। আপনারা চাইলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিতে পারেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।